কি কমিটি করবার আগেই তো গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছেড়ে দে। একেবারে বিরোধী দলীয় নেতা, প্রধান নেতা বিরোধী দলের, তিনি সচিবালয়ের গেটে চলে গেছেন, ধাক্কাধাক্কি নিজেরা চর থাপ্পড় দিয়ে ফেললেন। তা আর কি করবেন? এরপর আর কমিটি কি? আপনি তো প্রধানমন্ত্রীকে টেনে হিস্ট্রি নামানোর জন্য সচিবালয়ের গেট পর্যন্ত গিয়েছিলেন। মিস্টার ফুয়াদ বলছিলেন যে বিপিসির মতো একটি লাভজনক প্রতিষ্ঠানকে আবার বেসরকারি খাতে দেওয়ার কথা বলছে এবং দুইটি প্রতিষ্ঠান মানে বিপিসির প্রোডাক্টগুলোকে জ্বালানি বিষয়টাকে দেখুন, আসলে এখানে তানবীর বসুন্ধরা গ্রুপ, বখতিয়ার আহমদ জেনারেল ট্রেডিং ওপিসি, কিন্তু বখতিয়ার আহমদ ট্রেডিং তারা আবার উইথড্র করেছে। তারা বলছে তাদের সেই সামর্থ্য নেই। শেষ পর্যন্ত বসুন্ধরার দিকেই তো ধাবি দেওয়ার কথা, কিন্তু জ্বালানি মন্ত্রী বলছেন যে না, আমরা একজনকে দিতে চাই না, আমরা আরো লোক তৈরি করতে চাই প্রতিষ্ঠান। কিন্তু কেন এটার উপর চোখ পড়লো কেন সরকারের? সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। সরকার এটার উপর সরকারের চোখ পড়েনি তো। এখানে দেখুন, ফুয়াদ ভাই বলছে বিপিসি একটি লাভজনক, বিপিসির প্রোডাক্টগুলো লাভজনক। তাহলে সাবসিডি দিচ্ছে কোথায় সরকার? সরকার তো সাবসিডি দিচ্ছে ফুয়েলে, এনার্জিতেই তো সাবসিডি দিতে হচ্ছে সরকারকে। সরকার বরং সাবসিডি থেকে বেরিয়ে আসবার জন্যই তো প্রাইভেটাইজেশনের দিকে গেছে। আপনি প্রাইভেটাইজেশনের দিকে যাওয়াটা সবসময় কিন্তু দোষের না। আপনি দেখুন, আমার দেশে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্রাইসিস কোনটা? ডলার ক্রাইসিস। আমাদের বিল দিতে দিতে আমাদের ঋণের, আপনি বিশেষ করে ঋণ, বৈদেশিক ঋণ, এটা বোঝা হয়ে যাচ্ছে ডে বাই ডে। ইনফ্যাক্ট আমাদের যে এনার্জি, যে সিঙ্গাপুরে কত মিলিয়ন ডলার মেবি সিঙ্গাপুরের আমাদের কাছে পায় রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির কাছে। সুতরাং সেই জায়গা থেকে আমার দেশের কোনো প্রাইভেট সেক্টরের, সেটা যে কোনো সেক্টর হতে পারে, প্রাইভেট সেক্টরের যদি সক্ষমতা থাকে, প্রাইভেট সেক্টরগুলোকে কেন রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা যাবে না? রাষ্ট্র কেন অ্যাডভান্টেজ নেবে না? আমার দেশের ওই যে সামিটের কথা বলছে, সামিটের হয়তো ফ্যাসিবাদী ইকোনমির পার্ট তারা ছিল, কিন্তু আমি অর্থনীতিটাকে তো বাদ দিয়ে দেবো না। সেটা তো সব বঙ্গোপসাগরে নিয়ে ফেলা যাবে না। সেটা তো আমার দেশের নাগরিকদের ফ্যাসিলিটেট করবার জন্য ব্যবহার করতে হবে। এটাই তো সরকারের কাজ। কি? রাষ্ট্র ম্যানেজমেন্ট করা, রাষ্ট্রটাকে ওয়েল ম্যানেজমেন্ট করা এবং জনজীবনে যাতে এটা ইতিবাচক প্রভাব পড়ে সেই দিকে নিয়ে যাওয়াটাই তো রাষ্ট্রের কাজ। এখন ফুয়াদ ভাই বললেন যে বসুন্ধরার দিকেই যাচ্ছে। এখন বসুন্ধরার যদি সক্ষমতা থাকে, বসুন্ধরার যদি সক্ষম অর্থনীতি বা মজবুত অর্থনীতি থাকে, সেক্ষেত্রে বসুন্ধরাকে রাষ্ট্রীয় কাজে বা জনগণের কাজে, ইতিবাচক কাজে ব্যবহার করাটা তো আমি কোনো ক্ষতির কিছু দেখি না। বরং সেই যে ক্ষতির জায়গা দেখি যে বসুন্ধরা বা এরকম বড় কোম্পানিকে টুলস হিসেবে সরকার ব্যবহার করে যদি ক্ষমতা ধরে রাখতে চায়, তখন সেটি নিয়ে প্রশ্ন তোলা যায়। সেক্ষেত্রে সাইদ কা, আপনার কি এটা মনে হয় না বিদ্যুৎ এবং এই যে গ্যাসের যে আমরা আমি তো শেষ করি, মনোপলি তো ভালো না? না, ইতিহাস আপনি একবার এসএসসি পরীক্ষায় যে ছাত্র ফেল করে, সে কি পরের বার পাস করার রেকর্ড নাই? পরের বার তো বোর্ডে স্ট্যান্ড করার রেকর্ড আছে। কিন্তু কুইক রেন্টাল চার্জ যেভাবে দেওয়া হয়েছে, আমি বলছি কুইক রেন্টাল এবং রেন্টাল এগুলো নিয়ে কিন্তু বিএনপি, এই ফুয়াদ ভাইরা সবাই কিন্তু যুগপৎভাবে কথা বলেছে এবং আন্দোলন করেছে। আজকে তারা ক্ষমতার বাইরে, সরকারের বাইরে, ক্ষমতা বলবো না, সরকারের বাইরে বিধায় এখানে এখনো পর্যন্ত সমালোচনাটা জারি রেখেছে। আরেকটি কথা, যে মনোপলির কথাটা, মনোপলি বিষয়টা এরকম না। ধরুন একজন এমবিবিএস ডাক্তার এবং একজন হোমিওপ্যাথ ডাক্তার, হ্যাঁ, এলোপ্যাথ এবং হোমিওপ্যাথ ডাক্তার পাশাপাশি চেম্বার করলে, এখন রুগী যদি এলোপ্যাথিকের কাছে ছুটে যায় বা এমবিবিএস ডক্টরের কাছে যায়, তাহলে আপনি কি বলবেন যে এখানে মনোপলি করছে? এখানে মনোপলি হচ্ছে। হোমিওপ্যাথের কাছেও তো কিছু যাওয়া দরকার। এখন এখানে হচ্ছে রাষ্ট্র যেখানে, যে রাষ্ট্র যে একটা অর্থনীতিকে ব্যবহার করার জন্য কমফোর্ট জোন ফিল করে, হ্যাঁ, সেই জায়গাটা ইউটিলাইজ করাটা দোষের না। এখানে আমরা হয়েছে কি, আমরা সবসময় একটা কাজ শুরু করলেই আমরা নেগেটিভটা আগেই সামনে নিয়ে আসি। এখন সমালোচনা করা ভালো, ফুয়াদ ভাইরা সমালোচনা করছেন, প্রশ্ন করছেন, কিন্তু প্রশ্ন একটু বেশি করে ফেলছেন না? আমরা দেখেছি কি কমিটি করবার আগেই তো গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছেড়ে দে। একেবারে বিরোধী দলীয় নেতা, প্রধান নেতা বিরোধী দলের, তিনি সচিবালয়ের গেটে চলে গেছেন, ধাক্কাধাক্কি নিজেরা চর থাপ্পড় দিয়ে ফেললেন। তা আর কি করবেন? এরপর আর কমিটি কি? আপনি তো প্রধানমন্ত্রীকে টেনে হিস্ট্রি নামানোর জন্য সচিবালয়ের গেট পর্যন্ত গিয়েছিলেন। এরপর আর কমিটি করার সুযোগ থাকে? আমার কথা হচ্ছে সমালোচনাটা যেন মেঠো বক্তব্য না হয়। হ্যাঁ, এখানে আমি মনে করি প্রাইভেট সেক্টরে দিলে রাষ্ট্রের যে সাবসিডি দেবার যে রেকর্ড পরিমাণ সাবসিডি দিতে হচ্ছে, সেখানে বেসরকারি যে এন্টারপ্রেনিয়ারদের যে অর্থগুলো অলস পড়ে থাকে, বা বেসরকারি এন্টারপ্রেনিয়াররা যে অর্থটা রাষ্ট্রের ইতিবাচক কাজে ব্যবহার করতে পারে, সেটি ব্যবহৃত হবে। এবং আরেকটি কথা বললেন না, যে প্রাইভেট কোম্পানি কি পারবে সচিবালয় থেকে বিল তুলতে? হ্যাঁ, প্রাইভেট কোম্পানি কি পারবে হাইকোর্ট থেকে বিল তুলতে?
অবশ্যই পারবে। যদি সে সেবাটা নেয়, প্রাইভেট কোম্পানি তো ব্যবসা করবে, সে তো আর রাষ্ট্রের মতো মানে সরকারি মাল দরিয়ামে ঢাল এই মানসিকতার না। বরং আমাদের এখানের সবচেয়ে বড় সংকট কোনটি জানেন? আমাদের সরকারের আমলাতন্ত্রের মধ্যে একটা একটা গা ছাড়া ভাব রয়ে গেছে। লাস্ট রিজিমে যেমন একটা মুজিববাদী আমলাতন্ত্র তৈরি হয়েছিল, এরকম একটা আমলাতন্ত্র তৈরি হবার মানসিকতা আমলাদের মধ্যে দেখছি, যে জাতীয়তাবাদী আমলাতন্ত্র এটি বরং সবচেয়ে বড় থ্রেট হয়ে যেতে পারে। এই আমলাতন্ত্র যখন কোনো হ্যাজিমনি তৈরি করে, সেটি রাষ্ট্রকে সবচেয়ে হুমকির মুখে ফেলে। বরং আমি মনে করি প্রাইভেটাইজ করা গেলে এবং যদি সেটি মনিটরিং করা যায়, প্রপার মনিটরিং করা যায়, ফুয়াদ ভাইয়ের সাথে আমি সুর মিলিয়ে বলছি যে লুটপাট তন্ত্র যদি কায়েম না করে, হ্যাঁ, এবং প্রধানমন্ত্রী এবং সরকারের অধিকাংশ মন্ত্রীদের যে অ্যাটিটিউড, তাতে লুটপাট তন্ত্রে তারা যাবে বলে মনে হচ্ছে না, এখনো যায়নি। সুতরাং এটি যদি রেগুলেট করা যায়, এটি যদি মনিটরিং নিশ্চিত করা যায়, তাহলে ফুয়াদ ভাইয়ের ওই লুটপাট তন্ত্র কায়েম হবে না, এবং যে আকাঙ্ক্ষায় এই সরকারটিকে জনগণ বসিয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। আমার কাছে সময় কম, যে কথাটা বলছেন যে বিএনপি সরকার অতীত জ্বালানি খাতে কার্যকর টেকসই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে, যারা অতীতে ব্যর্থ হয়েছেন তাদের পুনরায় একই দায়িত্ব দিয়ে এবার সফলতা আশা করার কতটা? সে প্রশ্নের তো জবাব দিলাম। একবার এসএসসিতে ফেল করছে, পরবর্তীতে তো সেই ছাত্রের স্ট্যান্ড করবারও রেকর্ড আছে, রেকর্ড আছে। মানে তিনি এখন অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছেন। আপনি মানে হেরে গেছেন মানে হারিয়ে গেছেন, বিষয়টি এমন না। হ্যাঁ, এখানে হাসিনা লুটপাট করে একটা বাস্কেট, একটা বটমলেস বাস্কেট রেখে গেছে। এখন বটম তো নির্মাণ করবার জন্য সময় দিতে হবে। 6 মাস এনাফ সময় না। সরকারের ফুয়াদ ভাইরা সমালোচনা জারি রেখেছেন, প্রশ্ন করবেন, খুবই ভালো, কিন্তু একেবারে সরকারের হাত ধরে টেনে নামানোর জন্য সচিবালয়ের গেটে যাওয়ার মতো সময় হয়নি এখনো। এবং আই রিপিট অ্যাগেইনলি, আমি এবং দায়িত্ব নিয়ে বলছি যে উন্নত বিশ্বে এই এনার্জি সেক্টর প্রাইভেটাইজ করা, এবং উন্নত বিশ্ব এক্ষেত্রে সফলতা দেখিয়েছে। তারা মাঝে মাঝে তারা করাচির উদাহরণ আনে। বিরোধী দল কিন্তু ইতিমধ্যে বলছে করাচিতে ফল ডাউন করেছে। কই, নিউ ইয়র্কে তো ফল ডাউন করেনি, ওয়াশিংটনে তো ফল ডাউন করেনি, চায়নায় তো ফল ডাউন করেনি, দিল্লিতে তো ফল ডাউন করেনি, এনার্জি তো তারা ফল ডাউন করেনি। ওখানেও তো প্রাইভেট সেক্টরকে মনিটরিং করতে হবে। এজন্য প্রয়োজন রাজনীতিকদের দেশপ্রেম। রাজনীতিকদের মধ্যে দেশপ্রেম থাকলেই প্রাইভেট সেক্টর লুটপাট এবং মনোপলিও করতে পারে। আপনি বলছিলেন যে আসলে সরকার বিরোধী দলকে ডাকেনি, ওনার প্রশ্ন কিভাবে ডাকবে? আপনারা সচিবালয় ঘেরাও করে সচিবালয় গেট ভাঙতে গিয়েছেন, বিদ্যুৎ তাহলে এই ক্ষেত্রে আপনাদেরকে কেন ডাকবে সরকার বিরোধী দল? আপনারা তো সহযোগিতার হাত বাড়াতে জানেন এবং সচিবালয় গেট ভাঙতে গিয়েছেন। দেখেন, এবং সেই সাথে আরেকটা কথা বলছেন যে আপনারা পাকিস্তানের করাচির এক্সাম্পল দিচ্ছেন, দিল্লি, নিউ ইয়র্ক, এখানে প্রাইভেটাইজেশন হয়েছে, সেখানে তো এক্সাম্পল দিচ্ছেন না, সেখানে তো সফল হয়েছে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনার প্রথম অধিবেশনে যখন তেলের সংকট চলতেছে পেট্রোল পাম্পগুলোতে, তখন কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়া হয়েছে তারা জ্বালানি বিষয় নিয়ে কথা বলতে চায়, তাদের নোটিশ অ্যাপ্রুভ করা হয়নি। তাহলে এখন যখন মানে পার্লামেন্ট থাকে, আপনি তো অযাচিতভাবে শুরুতেই তো রাস্তায় নামবেন না। তো রিপিটেডলি চেষ্টা করবার পরে যখন আপনি কনভারসেশনের সুযোগ পাচ্ছেন না, আপনি তখন কি করবেন? আপনি এই একটা জনগণের দাবি বিষয় নিয়ে তো সিরিয়াস কনভারসেশনের সুযোগ আছে। দ্বিতীয়ত হইলো, দেখেন, একটা কমিটি হইলো কখন? যখন দুইটা কোম্পানিকে, অপরিচিত অখ্যাত দুইটা কোম্পানিকে, ইংল্যান্ডের এবং সুইজারল্যান্ডের, যাদের ওয়েবসাইট পর্যন্ত খুঁজে পাই নেই, তাদেরকে আপনার চুক্তি মানে কাজ দেওয়া হইলো গভর্নমেন্ট থেকে সরাসরি 1 লক্ষ টন করে 2 লক্ষ টন মেট্রিক টন ব্যারেল আপনার তেল আনবার জন্য। সাথে সাথে দেখেন আপনার সব পেট্রোল পাম্প থেকে লাইন চলে গেছে। তাহলে সিন্ডিকেট আছে, এটা সন্দেহ করবার জন্য যৌক্তিক কারণ আছে। তো এটা তো আমরা গত 3-4 মাসে অলরেডি দেখলাম। এখন দেখেন, গ্যাসের সংকটের ব্যাপারে অথবা আজকের পুরো জ্বালানি সংকট নিয়ে ইতিমধ্যে তো সাইদ ভাই জ্বালানি মন্ত্রীকে GPA 5 দিচ্ছেন। স্ট্যান্ড তো এখন আর করতে পারবেন না, বাট উনি গোল্ডেন GPA 5 পেয়ে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে, গোল্ডেন GPA 5 পাওয়ার পর আসলে কি করবেন? আমরা যেটা বোধ করতেছি, একটা সিরিয়াস ওভারহলিং করা দরকার আমাদের। মানে গ্যাসের উপরে যে নির্ভরশীলতাটা, এইটার ক্ষেত্র প্রায়োরিটাইজ করা দরকার, যে আমি গ্যাসটা আসলে কোথায় দিব। দ্বিতীয়ত আমি সে কথাই বলছিলাম যে রেশনিংটা আমাদের কর্মঘণ্টাটা ফ্রেম আউট করতে হবে, ওইটা তো একটা আছে। প্লাস হচ্ছে যে আপনি মানে গ্যাসটা কোথায় খরচ করবেন, এটার প্রায়োরিটি করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কয়লা উত্তোলনের ব্যাপারে ইমিডিয়েট সিদ্ধান্ত নেওয়া দরকার। কয়লা যেটা আমরা ইম্পোর্ট করি একদম শাটডাউন করে দেওয়া দরকার, প্রসেস ফলো করে।
প্রসেস ফলো করে আমাদের কয়লা আমাদের উঠানো দরকার। এর ভিতর থেকে আপনি তো প্রযুক্তি ব্যবহার করবেন, পরিবেশ দূষণ যতটুকু কমানো যায়, এবং এইখানে পরিবেশের যারা নিয়ে কাজ করেন তাদের সাথে আপনি কথা বলবেন, কিন্তু কয়লা উঠাইতে হবে আমাকে। কারণ আমি এমন একটা দেশ, আমি ইংল্যান্ড আমেরিকার মতো এই রকম শুদ্ধ জ্বালানিতে যাওয়ার মতো অর্থনৈতিক অবস্থা আমার নাই, প্র্যাকটিক্যালি নাই। এরপরে হচ্ছে বাজেটে এবার দেখলাম 10,000 মেগাওয়াট আপনার সোলার থেকে আপনার বিদ্যুৎ কালেকশনের সুযোগ আছে। ইতিমধ্যে আমি প্রেস কনফারেন্সে বলেছি, যেটা আপনি রেফার করছেন, বাংলাদেশের যারা চা মালিক সমিতি আছেন তাদের পক্ষ থেকে কিন্তু আপনার প্রায় 20,000 মেগাওয়াট সোলারে বিদ্যুৎ উৎপাদনের একটা প্রস্তাবনা আসছে। আপনি চিন্তা করে দেখেন বিষয়টা কতটা মানে ওয়েলকামিং মুভ হইতে পারে, যে তাদের তো অলরেডি ল্যান্ড আছে, বিশাল মাইলের পর মাইল চা বাগান, এবং তাদের আকাশটা তো খালি পড়ে আছে, এবং আমাদের এখানে 9-10 মাস তো সূর্যের আলো মোটামুটি থাকে। তাহলে তাদের সাথে যদি আমরা এই চুক্তিতে আসতে পারি যে আপনি সোলারে যাবেন, তারা ইনভেস্ট করবে, তাহলে প্রাইভেটাইজেশনটা আপনার কোথায় প্রায়োরিটি দেওয়া দরকার? আপনার গ্যাস প্রায়োরিটাইজ করা দরকার, তেল গ্যাস আমদানিকে বেসরকারি খাতে দেওয়া দরকার, না যেখানে আপনি শতভাগ সেক্টর প্রাইভেটাইজ দায়িত্ব নেবে আপনার দেশের লোক, নতুন প্লেয়ারদেরকে আপনি এখানে আনবেন, কোনটা করবেন? তাহলে এইটা নিয়ে কেন মাতামাতি নাই? কারণ আপনি সংকটটার ফোকাসটা কোথায় দেখছেন, খেয়াল করতেছেন? গ্যাস নাই, টার্মিনাল নাই, মানে আপনি দেখবেন যে টোটাল ক্রাইসিসটাকে একটা দুইটা চোকিং পয়েন্ট তৈরি করে। চোকিং পয়েন্ট করলেই সারা দেশের মানুষের ভিতরে একটা মতামত তৈরি হয়, আচ্ছা তো আর একটা টার্মিনাল করতেছে না কেন? আচ্ছা তাহলে গ্যাসের জন্য নতুন কোম্পানিকে বেসরকারিকরণ অমুক কোম্পানি তমুক কোম্পানিকে দিচ্ছে না কেন? এই মতামত তৈরি করা হয়, এইটার একটা পলিটিক্স আছে। তাহলে আমরা বোধ করছি যেহেতু আমরা পরিবেশ বান্ধব এনার্জিতে মুভ করতে চাই, আমাদের দেশের সামার টপিক্যাল কান্ট্রি, আমার 9-10 মাস সূর্য আছে, চা শিল্পের সাথে জড়িত তাদের সাথে বসেন। একইভাবে দেখেন যারা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করেন, তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদের ব্যাপারে গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি ব্রিফিং করেছিলাম। তারা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা প্রজেক্টে হাত দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক যমুনার চরে আপনার 1 থেকে 10 বিলিয়ন ডলার পর্যন্ত ইনভেস্ট করবেন, এবং সেইখানে তারা সোলার প্যানেল বসায় দিবে, এবং এমন উচ্চতায় বসাবে এবং এমনভাবে গ্যাপ রাখবে যেন নিচে ফসলের জমি নষ্ট না হয়। মানে ওই চরের ভিতরে আপনি গরুর খামার করতে পারবেন, মহিষের খামার করতে পারবেন, চাষবাস করতে পারবেন, আবার উপর থেকে আপনি সোলার পাবেন, যেটা মিনিমাম 10 থেকে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ। এটা এই জিনিসগুলো বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমার ফ্যামিলি সাক্ষী, অন্য কেউ না। বলে যে তোমরা যাও, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, এটা রাত 12টার পরে। এটা ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এগুলোতে আছে, এগুলো তো ডকুমেন্টেড। অনেকক্ষণ বলেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য। যদি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এই অভিযোগের কথা বলি, শেখ মুজিব, শেখ হাসিনা শেষ করেছে ইতিহাস ঐতিহ্য, কি বলবেন আপনি? প্রথমে আমি বলবো যে ফুয়াদ একটা রাজনৈতিক দলের মহাসচিব, উনি যেভাবে বলছেন এটাতে আমার বলার কিছু না। ওনারা রাজনৈতিক দলের নেতা হিসেবে যা ইচ্ছা তা বলতে পারেন, আমরা বলতে পারি না। আমরা বলতে পারি না বললেই ফুয়াদ আশ্চর্য হচ্ছে, আমাকে কেন হত্যা করা হয়নি, যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি, আমি কিভাবে বেঁচে আছি, যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায়। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। আমি জানি না তার সাথে কিভাবে এই সুর মিলে গেল। সে প্রতিদিন ভিডিও বানায়। আনিস আলমগীর কেন এখনো বেঁচে আছে, তাকে হত্যা করা হয় না কেন? ফুয়াদের ওনার সুরে কথা বলছেন, হত্যার কথা বলি নাই, এটা মিলে গেছে আর কি। হুমকি দেওয়া হয়েছে কিনা আপনি সত্য কথা বলার তো জন্য সেটা জানতে চাই। এইভাবে যদি ট্যাগের রাজনীতি চলতে থাকে আমাদের করার কিছু নয়। আর আওয়ামী লীগ সম্পর্কে উনি যেগুলো বলেছেন, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যদি থাকে তাদেরকে যদি টকশোতে যদি ডাকার আপনাদের সাহস থাকে, তাদের কাছ থেকে শুনেন। আমার কোনো ঠেকা নাই যে আওয়ামী লীগকে। সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন? আমি সাংবাদিক হিসেবে বলবো যে ফুয়াদ একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা। যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই, যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন এই দেশকে স্বাধীন করার জন্য, তিনি স্বাধীনতা চান নাই। উনি ওই রাতে পালিয়ে গেছেন। ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায়। আর্মিরা যদি ওনাকে না পায় এদেশে কেমন ম্যাসাকার করবে, ওনার বলা বহুবার বলেছেন। আমি তাদের আমাকে করেছে বলছে, আমাকে ওরা ওদের টার্গেট, আমি যখন ধরা পড়বো তখন আর বিষয় না। আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে, ভারত থেকেই আমাদের এই হচ্ছে, মুজিব হচ্ছে ভারতের চর, এইভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর,
এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায়, ওদের কলজা ফেটে যায় যে কিভাবে এই সোনার পাকিস্তান থেকে আমরা পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম। সে এদের এই এরা কারা? এরা এই যে যারা 2.0 স্বাধীনতা, তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। শুধু আমি একটা সংশোধনী দিতে চাই ফুয়াদকে নিজে জানার জন্য। এই যে 71 এই যে 25শে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেটা আমার ফ্যামিলি সাক্ষী, অন্য কেউ না। আমার চাচা, উনি চিটং ছাত্রলীগের নেতা বখতিয়ার উদ্দিন চৌধুরী, উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী। রাত 12টার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে, বলে যে তোমরা যাও, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে। এটা রাত 12টার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখন এটা কিভাবে দিয়েছেন, এটি ওহি থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি জানি না, বাট উনি দিয়েছেন। এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এগুলো তো আছে, এগুলো তো ডকুমেন্টেড। এগুলো নিয়ে তর্ক করার সময় ব্যয় করা। সত্য হলে তাজউদ্দিন আহমেদের ডায়েরি তো সত্য। তাজউদ্দিনের ডায়েরি কি না আছে, কে কীভাবে প্রকাশ করছে, তাজউদ্দিনের কি, সেটা নিয়ে আমি ইয়ে করবো না। আমি যেগুলো আমি দেখছি, আমারগুলো আমি দেখছি, আমি আমারগুলো বলতেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার সংবাদপত্রের ইতিহাস থেকে বলছি। কার ডায়েরিতে কে কি গল্প লিখলো সেটাতে আমি যাচ্ছি না। আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতেছি যে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মানে শেখ হাসিনা, মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা কত বছরে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, কিছুই করে নাই। আমাদের যে এই সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি, আমাদের এটা ভিত্তি এত স্ট্রং, আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং, আমাদের ওই অর্থ উপদেষ্টা বারবার বলে থাকেন, মনে হয় যেন এগুলা মিছা কথা। এবং ডক্টর ইউনূস ধ্বংসস্তূপ থেকে উনি 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে মানে 72-এ ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু, এই দেশটা কিছুই ছিল না, আর্মি ছিল না, ইয়ে ছিল না, উনিই বানাচ্ছেন সব কিছু, তাতে হয়ে গেছে। আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন, এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে। এর আগে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা ছিল, বাজার করে যে বাজার থেকে খেতে পারছে সেটাই চাচ্ছে। এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে। আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে, গুম এবং খুন তো হচ্ছে, অহরহ হচ্ছে, গুমের যে বিষয়টা ছিল, গুম কালচার, যেটা যে আয়নাঘর কালচার, এইটা ছাড়া এবং ক্রস ফায়ার, দু একটা হয়েছে ক্রস ফায়ার এবং গুম ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান কোনো কাজ নাই। ধ্বংস কত প্রকার এবং কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে। সমাজকে যে টুকরা করে দিয়েছে, একজনের ভাই লাগাচ্ছে, রাজনৈতিক ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে, এই সরকারই সব করেছে। এখন এই বলছিলেন যে গতকালও একটা অর্গানাইজেশন দিয়েছে যে 78% তার সরকারের মানে প্রশংসায় মানুষ উচ্ছ্বসিত। ওই অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে, আমার ভাইয়ের কথা হয়েছে, তারা বলছে যে প্রথম আলো তাদের এই রিপোর্ট যেটা, সেটাকে বিকৃত, তারা বুঝেই নাই এটা কিভাবে উপস্থাপন করেছে, সেটাতে একটা হচ্ছে মানে ভুয়া বলে তারা প্রমাণিত, ভুল তথ্য, মানে কিভাবে জরিপ করতে হয় সেই বিশ্লেষণ তারা করতে পারে না, সেই কারণে এটা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এত হাস্যকর, আমি ওইটাকে আরো বলবো যে সেটা প্রেস সচিবকে পাশে নিয়ে ঘোষণা করছে। তো প্রেস সচিবকে পাশে নিয়ে যখন এই সরকারের গুণগান গাইবে কেউ বা একটা অর্গানাইজেশন জরিপ করবে, তাদের বুঝতে হবে যে এগুলার কোথায় অরিজিনাল, এদের প্রাণভ্রমরা কোথায় এবং কেন এগুলা করতেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা যখন এই পরিস্থিতিতে, এবং বলছে যে আমাদের রিজার্ভ আছে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না, বাইরে থেকে আসছে না, বাইরেরটা বাদ দেন রে ভাই, আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে কিনা, তারা তো করছে না। কেন করবে? কারণ সে তো নিরাপত্তা পাচ্ছে না। ওইখানে তো চাঁদাবাজরা যাচ্ছে, ওখানে বিএনপির চাঁদাবাজ যাচ্ছে, জামাতের চাঁদাবাজরা যাচ্ছে, অন্য তো এনসিপির চাঁদাবাজরা যাচ্ছে। এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না। আগে তো একটা চাঁদাবাজির একটা কোটা আছে যে আমি কত % চাঁদা দেবো, এখন তো 3 গ্রুপ আসতেছে, তারপরে এক দলেরও আবার 3 গ্রুপ যায়। আমি কথা বলতেছি যে ভাই বিএনপি থেকেই যায় 3 গ্রুপ, কারে চাঁদা দেবো, কিভাবে করতে? এখন ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আছে, এই জন্যই বসে আছে। এই জন্যই আমরা চাচ্ছি যে যেই দলই আসুক
একটা ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের তালবাহানা করেন না, ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে দেন, ডক্টর ইউনূসকে সহায়তা করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক, দেশের মধ্যে একটা শান্তি যাতে আমরা চাই। আমরা চাই যে যেই রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে সেটা যেই আদর্শের হয়ে থাকুক জনগণের ভোটে আসবে তারা, কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ভোটটা যাতে ফেয়ার হয় এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে। আরেকটা বিষয় আপনারা তো ধরে নিয়েছেন জামাত আপনারা ছাড়া তার কাউরে আনবেন না, তবুও সুখে থাকে না আপনারা। আওয়ামী লীগের ভোট দিয়েন না, জামাতকে ভোট দিতে দিয়েন না, জামাত না, জাতীয় পার্টিকে ভোট দিতে দিয়েন না, নিজেরা ভোট করে তবু একটা সরকার আনেন, তবু একটা চেহারা আমরা দেখি যে কী ধরনের সুখের নহর আপনারা কিভাবে বয় দিতে পারেন। সেই জিনিস জাতির একটু জানার দরকার আছে। জাতি এটা এই জন্যই চায় যে তারা যে পরিস্থিতিতে পড়েছে, যেটা যে 5 আগস্টের পর থেকে যারা যে মানে আগে ইয়েতে ছিল, এটা বলে কড়াইতে ছিল, তারপর এখন আগুনে পড়ে গেছে, এই পরিস্থিতি থেকে মানুষ উত্তরণ চায়, জনগণ উত্তরণ চায়। জনগণ, আপনারা রাজনীতি করেন, আপনাদের আরো বেশি বেশি বোঝা উচিত জনগণ কি চায়। জনগণ তো বলতেছে, আপনারা জনগণের কাছে যান না, হয়তো জনগণের কথা শুনেন না, আপনারা হয়তো একতরফা শোনেন, হয়তো আপনারা আরেকটা শ্রেণী আছে ওই শ্রেণীর কাছে যান না, আপনারা ওই গল্পই শুনতে চান যে গল্প আপনাদের ভালো লাগে, যে ডক্টর ইউনূস শান্তিতে রেখেছে আমাদেরকে, ডক্টর ইউনূসের পরে আমরা যারা ক্ষমতায় আসবো তারাও শান্তিতে নহর বইয়ে দেবো। আরেকটা বিষয়, যেতে জুলাই সনদ নিয়ে যেই প্যাচাল চলতেই আছে, এটা ওনারা সমাধান করতে পারছে না, দিনের পর দিন বৈঠক করে, এখন হেলিকপ্টার করে যে উড়োজাহাজে করে গেছে নিউ ইয়র্কে, সে জানি না যাওয়ার পথে সে সলা পরামর্শ কিছু করছে কিনা, ওইখানে গিয়ে 3 দলের যে নেতাকে একটা গার্ড হিসাবে নিয়ে গেছে, সেফ গার্ড, যে ডিম মারলে যাতে ওদের গায়েও পড়ে, সেই পরিস্থিতি কালকে রাত থেকে দেখতেছি। পুলিশের জন্য নিয়ে গেছে, আপনি বলছেন সেফগার্ডের জন্য নিয়ে গেছে, সেফগার্ড কালকে রাতেই তো দেখতেছি, সেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি রাস্তায় নেমে করছে। আগে এটা আওয়ামী লীগে করতো, এখন বিএনপি বলতেছে আমাদের মহাসচিব আসতেছে, সো আমরা তো ছেড়ে দেবো না আমাদের মহাসচিবকে অপমান করা। সো মুখোমুখি বাংলাদেশকে বহির্বিশ্বেও নিয়ে গেছে, এক ধরনের ঝগড়া ফ্যাসাদের জাতি আমরা, এটা এখন ইন্টারন্যাশনালি নিয়ে গেছে। এবং ডক্টর ইউনূস সুচারুভাবে এটা তার যাওয়ার বিদায় বলে, আমি জানি না বিদায় কিনা, মানে তার শেষ বলতে পারি এটা। বিদেশে কেন বলছেন? শেখ হাসিনার সময় তো আমরা দেখেছি শেখ হাসিনা নিউ ইয়র্ক গেলে সেখানে বিএনপির আন্দোলন আমরা করছে, আবার বিএনপিও করছে, বিএনপি যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল তখন করছে, আমি নিজে চোখে দেখে এসেছি এই কালচার। কেবল ডক্টর ইউনূসকে দোষ দেওয়া তো ঠিক না, ডক্টর ইউনূসকে দোষ দেওয়া যে এই লেভেলে ছিল না, কারণ হচ্ছে যে ওই সময়ে তারা দেশে অন্তত কথা বলতে পারতো রাজনৈতিক দলগুলো, এখন তো এখানে তো কথা বলার কোনো শক্তি নাই দেশের মধ্যে বিরোধীদের বা বিএনপি আওয়ামী লীগের। তো তারা সর্বোচ্চ প্রয়োগটা তাহলে বাইরে করছে, এবং বাইরে তারা যে রাজনৈতিক দলগুলো যে দোকান খুলে রেখেছে, সব কটা রাজনৈতিক দল, এগুলো কিন্তু সাংবিধানিকভাবে এটাকে অ্যালাউ করে না, আমাদের আরপিওতেও এটা অ্যালাউ করে না, কিন্তু ওনারা এটা খুলেছেন বিশেষ প্রয়োজনে। এখন মনে হচ্ছে যে এটা যথার্থই ছিল, তাহলে কারণ হচ্ছে দেশে যখন কথা বলতে পারি না তাহলে বিদেশে কথা বলবো। আমি জুলাই সনদের কথা বলছিলাম, যে ওনারা যে সনদটা তৈরি করছেন, যে পবিত্র গ্রন্থ বানাচ্ছেন, সেই পবিত্র গ্রন্থ লিখিত থাকলে হবে, এটা ধারণ করবে কে? এই চোর বাটপার যদি একই রকম থাকে, যদি এই কর্তৃত্ববাদী শাসন একই রকম থাকে, যদি আমাদের মেন্টালিটি এটা থাকে যে বিরুদ্ধ মত কেন আছে, তাকে কেন জেলে ধরা হয় না, তাকে কেন মারা হয় না, তো তাহলে এই পবিত্র বাণীগুলো তো দরকার নাই, এগুলো সব আবর্জনা হয়ে থাকবে। ধন্যবাদ আনিস আলমকে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একটি অভিযোগ তিনি করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শান্তিপূর্ণ ঘুমের অধিকার ছিল, নিত্য প্রয়োজনীয় পণ্য জনগণের সহনীয় পর্যায়ে ছিল, কি বলবেন? সবসময় ছিল না, বাট কিনে এটা ছিল যে কিনে শান্তিপূর্ণ ঘুম যেতে পারতো, ঘুমাইতে পারে। আরেকটা হচ্ছে যে দ্রব্যমূল্য আওয়ামী লীগ আমলেও কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু যেটা ভালো যে জিনিসটা ছিল, আমি যে 200 টাকায় জিনিস একটা কিনে বাড়িতে নিয়ে যেতে পারছি, আর এখন 150 টাকা কিনে আমি বাড়িতে নিয়ে যেতে পারছি না, লাভ ক্ষতি এবার আপনি হিসাব করেন। যদি একটু প্রথম কথা হচ্ছে, আনিস ভাইকে শুরুতে যেটা জিজ্ঞেস করেছি এটা উনি 2 মিনিট হুমকি আকারে নিয়েছেন। আমি যেটা বলেছি যে আপনি দ্বিমত প্রকাশ করার কারণে আপনাকে কেউ হুমকি দিচ্ছে কিনা এটা আমি জানতে চাই, কারণ এটা আমিও প্রতিবাদ করব। তো আনিস ভাইয়ের অলমোস্ট সব কথার সাথে আমার দ্বিমত আছে,
একটা দুইটা চাঁদাবাজির কথা বলছেন, এটা জেনুইন কথা। ফেব্রুয়ারিতে ভোট হওয়া উচিত, এটার সাথে একমত। আমার দল ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে। বাকি অলমোস্ট সব কথাই হচ্ছে আমি আওয়ামী লীগের 16 বছরের বয়ানের একটা রিজেম্বলেন্স দেখলাম আর কি, এবং যেটার সাথে আমি রেসপেক্টফুলি ওনার সাথে দ্বিমত করছি। প্রশ্ন কথা হচ্ছে, দেখবেন যে যখনই আমরা আমাদের আজাদির লড়াইটাকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নেই, এবং গণ অভ্যুত্থান যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াই, একটা জনগণের মানে প্রচণ্ড রকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এইটাকে আনিস ভাইরা মেনে নিতে পারছেন না। এবং ওনারা দেখবেন একটা অভিযোগ করেন প্রায় যে আমরা এইটাকে 71-এর মুখোমুখি করছি, এটাকে আমরা 47 মনে করতেছি। আপনি আপনি ইন্টারভিউ করেন না? আমি তো গ্রামে গত এক সপ্তাহ গ্রামে কাটায় আসলাম, আমাদের গ্রামে যাওয়ার জন্য বলছে, কারেক্ট অ্যাডভাইস, রেগুলার যাচ্ছি, এবং ওনাদের থেকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ চরে টরে গিয়ে টিয়ে সব জায়গাতে কথাবার্তা বলছি। গ্রামের মানুষদের ভিতরে কি আসলে এই জিনিসগুলো এইভাবে কাজ করে? এভাবে কাজ করে না তো। ওনারা বাংলাদেশকে এইভাবে দেখে না। আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে যেভাবে দেখা হচ্ছে, দেশের মানুষ বাংলাদেশকে এইভাবে দেখেন না। অতএব সেই জায়গাতে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেই 71-কে ছোট করা হয়। শেখ মুজিবের গ্লোরিয়াস পিরিয়ডের কথাও তো বললাম, 14 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু উনি শেষের জীবনের যে 3.5 বছর যা করেছেন, হিস্টোরিক্যাল রেকর্ড, যে উনি তো এগুলো করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ওনার আগের মহত্ব শেষ হয়ে গেছে? না, আগের মহত্ব আগের জায়গাতে আছে, কিন্তু শেষে যা ক্ষতি করেছেন রাষ্ট্রের, সেটাও আমাকে বলতে হবে। রাষ্ট্রের দায়টা এরকম, কারণ কোনো রাজনৈতিক নেতাকে আমরা নবী মনে করি না। না, আপনি তার প্রশংসা করছেন, কিন্তু তার স্বাধীনতায় সে অবদান সেটাই স্বীকার করেন না। তার কি বাকিগুলো কি দরকার নাই? না, অবদান হচ্ছে যে এটা তো ফ্যাক্টস। আমি তো বইয়ের রেফারেন্স দিলাম, মুক্তিযুদ্ধের প্রধান মানে সংগঠক তাজউদ্দিন আহমেদের লেখা থেকে বললাম। এখন তার লেখা যদি আপনার যার ডায়েরি মনে হয়, আপনি ছোটবেলায় আপনার চাচার কাছ থেকে কি শুনেছেন, এটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, দ্যাটস ফর দ্য লিসেনার্স এন্ড দ্য ভিউয়ার্স টু। ধন্যবাদ ব্যারিস্টার সাজ্জামান ফুয়াদ। আমরা বোধ করছি যে এই